৭ বছর পর দেশে ফিরেছেন তালুকদার বাড়ির বড় সন্তান অদ্রিয়ান রেদওয়ান। বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বউকে ডিভোর্স দিতে বাড়িতে ফিরেছে সে। তালুকদার বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচা বাতি আর সাজসজ্জা পুরাতন। জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে। এতটুকু আয়োজন অবশ্যই করার প্রয়োজন ছিল, তবে বাড়ির বাইরে আর ভিতরে পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমান বাড়ির সকলে নীরব আর শান্ত, তাদের মুখে হাসির ছিটাফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি। তখন তার ফোনে পরিচয় ১ নম্বরের মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনে ওপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনে মেসেজ পড়তে থাকে। মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি, ৬ ঘন্টার মধ্যে বাংলাদেশে বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তিটি আর কেউ নয়, তার বড় ভাই, তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। সৃষ্টির রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়। এরপর তার ফোনে হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে। রান্নাঘরের ভিতর বিভিন্ন প্রকারের খাবারের রান্না করে যাচ্ছে শালীন বেগম, যিনি তালুকদার বাড়ির বড় গিন্নি। উনি আদ্রিয়ান আর সৃষ্টির মা। রান্নাঘরে গ্যাসে চুলায় বিরিয়ানি রান্না করছেন শালীন বেগম, কারণ আদ্রিয়ান তার মায়ের হাতে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকা বিরিয়ানির উপর। তখন রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শালীন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, অদ্র ভাইয়া মেসেজ করেছিল আমায়, ভাইয়া ফ্লাইটের উপরে উঠে পড়েছে, ৬ ঘন্টার মধ্যে বাংলাদেশে বিমানবন্দরে পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শালীন বেগম খুশি হয়ে যায়। আজ ৭ বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করেছে শালীন বেগম। আজ অবশেষে তার সকল অপেক্ষা সমাপ্তি হবে। তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শালীন বেগমের একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখে এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে, আম্মু, হঠাৎ কি হলো তোমার? ভাইয়া আসছে শুনে খুশি হওনি তুমি? শালীন বেগম সৃষ্টির মুখ দিকে তাকিয়ে বলে উঠলেন, মেঘ কোথায়? শালীন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলল, উপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যি কি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? অত্র ভাইয়া আর মেঘকে কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথা জবাব দিল শালীন বেগম দিতে পারলেন না। সে শুধু ছোট্ট করে বলে, ভাগ্য যা লিখে আছে তাই হবে। শালীন বেগম আর কোনো কথা বললেন না। বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে জামাল সাহেব, যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা, যার পেশা আর চলাফেরার অভিজাত্য চাপ স্পষ্ট ফুটে ওঠে। শালীন বেগম রুমে এসে দেখে জামাল সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শালীন বেগম তার কাছে এগিয়ে যায়। জামাল সাহেব শালীন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পেরে তার স্ত্রী এখন তাকে কি বলবে তা উনি আগে থেকেই জানেন। জামাল সাহেবের গম্ভীর কণ্ঠে বলেন, মেয়েকে বলো ব্যাগ ব্যাগ গুছিয়ে নিতে আসতে, ওর জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছি আমি। জামাল সাহেব আর শালীন বেগমকে কথা বলার সুযোগ দেয় না, দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। শালীন বেগম দীর্ঘ শ্বাস ছাড়ে, এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়।
বাড়ির সকল জাঁকজমকপূর্ণ আয়োজন ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছে মেঘ। তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল, লাল রঙের মরিচা বাতি জ্বালানো ছিল। মেঘের মনে পড়ে যায় তার এই বাড়ির প্রথম আগমনের কথা। 15 বছর বয়সী বাচ্চা মেঘের বিয়ে হয় তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদওয়ানের সাথে। তখন অদ্রের বয়স আনুমানিক 18 বছর হবে। মেঘের মা তার জন্মের পরে মারা যায়। মামরা মেয়েকে তার বাবা বড় করে। সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয় এজন্য তার বিয়ে করেনি তার বাবা। মামরার মেঘের সবসময় যত্ন আর ভালোবাসা গিয়ে আগলে রেখেছিল, কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দীর্ঘ হয়নি মেঘের। যখন মেঘের বয়স 14 বছর, তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায়, কিন্তু চাচা আর চাচি তার বাবার সম্পত্তি লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল। মেঘ বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায়। চাচার বাসা প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ, এমনকি সারাদিন না খেয়েও থাকতে হয়েছে তার। মেঘের বাবা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামাল সাহেব। মেঘের বাবা পেশায় একজন ডক্টর ছিলেন। বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশে চলে যান, যার কারণে অনেক দিন ধরে মেঘের বাবার আর জামাল সাহেবের মধ্যে দেখা হয়নি। প্রায় অনেক বছর পর জামাল সাহেব দেখা হয় তার একজন পুরাতন বন্ধুর সাথে, যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা বলে। জামাল সাহেব মেঘের কথা ভেবে কষ্ট পায়। এরপর উনি তার বন্ধুর সহায়তা মেঘের চাচার বাসার ঠিকানা খুঁজে বের করে। মেঘকে তার সাথে নিয়ে আসতে চান উনি, কিন্তু তার লোভী চাচা চাচি তাকে দিতে চায় না। কিন্তু জামাল সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছ থেকে নিয়ে আসে। তবে মেঘের চাচা চাচি থেমে থাকে না। তারা থানায় মামলা করে জামাল সাহেবের বিরুদ্ধে। যেহেতু জামাল সাহেব মেঘের রক্তের সম্পর্ক কেউ ছিল না, তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছে ফিরিয়ে দিতে বলে, যার কারণে বাধ্য হয়ে জামাল সাহেব মেঘের সাথে তার বড় ছেলে আদ্রিয়ানের বিয়ে দেয়। কিন্তু আদ্রিয়ান এই বিয়ে করতে চায়নি। তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া তার দ্বারা সম্ভব ছিল না, যার পরে বিয়ের দিন কবুল বলে আদ্রিয়ান পড়াশোনার অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। আর 7 বছর পর অদ্রয় বাড়ি ফিরে আসছে। তবে তার একটাই শর্ত, মেঘ এই বাড়িতে থাকবে না। সে বাড়ি ফেরার পর যেন মেঘকে না দেখে। ব্যালকনিতে দাঁড়িয়ে অতীত স্মৃতি চরণ করছিল মেঘ। অল্প কিছু সময় পর রুমে ফিরে আসে। এটাই তার রুম নয়, বরং অদ্রয়ের রুম। অদ্রয় বিদেশে যাওয়ার পর থেকে সে এই রুমে থাকে। অদ্রয় কখনো সরাসরি দেখেনি মেঘ। 7 বছর আগে বিয়ের আসরে কবুল বলার সময় দূরে থেকে একবার দেখেছিল, ওই শেষবার আর দেখেনি। তবে অদ্রয় রুমে বড় বড় প্রেম বাঁধা তার একটা ছবি আছে। মেঘ সেই ছবির কাছে যায়, কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চোখ সরিয়ে নেয়, শান্ত স্বরে বলে, মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, চলে যাচ্ছি আমি। তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া, আপনার সাথে এ জীবনে আমার আর দেখা না হোক। কিছু মানুষ ভাগ্যে থাকে, তবে জীবনে না। আজ থেকে বিয়ের সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে। কথা দিলাম স্ত্রীর অধিকার নিয়ে আর কখনো ফিরে আসবো না আপনার কাছে। বিদায় আমার অপ্রিয় স্বামী। মেঘ আদ্রিয়ানের ছবির সাথে আরো কিছু কথা বলে এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপার সাইন করে দেয়। তার হাত কিছু কেঁপে ওঠে, চোখ গড়িয়ে অশ্রুকণা প্রবাহিত হয়।
আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি, সরাসরি কথাও বলে বলে তার সাথে। তবুও এক অদ্ভুত মায়া কাজ করে এই অপরিচিত মানুষটার উপর। কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না, ঘৃণা করে। শুধুমাত্র তার জন্য এতদিন পরিবারের আর মা বাবার সাথে যোগাযোগ করেনি। অদ্রিয়ান চলে যাওয়ার পর শালীন বেগম প্রতিদিন কান্না করত, তার সন্তানের দেখার জন্য চটপট করত। যা ম্যাক দেখেছে, একজন মায়ের থেকে তার সন্তান কেড়ে নেওয়ার অপরাধ বোধ তার মধ্যে কাজ করত, কিন্তু সে কিছু করতে পারত না। গত 3 দিন আগে মেঘের অ্যাডমিশন রেজাল্ট দিয়েছে, তার ময়মনসিংহে মেডিকেল কলেজে চান্স হয়েছে। জামাল সাহেব তাকে সেখানে ভর্তি করেছেন। আর 3 দিন আগে অদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় সে দেশে ফিরবে, কিন্তু শর্ত একটাই, মেঘকে ডিভোর্স দিবে। আর মেঘ যেন এই বাড়িতে থাকতে না পারে, যা মেঘ শুনে। যদি মেঘ আদ্রিয়ানকে ডিভোর্স না দেয় আর সে এই বাড়ি চেয়ে চলে না যায়, তবে অদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না। এর জন্য ম্যাগের সিদ্ধান্ত নেয় সে অদ্রিয়ানকে ডিভোর্স দেবে। আর তার পড়াশোনার জন্য ময়মনসিংহে চলে যেতে হবে, সেখানে তাকে থাকতে হবে। তাই আজ ম্যাগে তালুকদার বাড়ির চেয়ে ময়মনসিংহ চলে যাচ্ছে। অদ্রিয়ান আর তার ডিভোর্স কথা পরিবারের সকলে জানে। জামিল সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণটা ঠিক করেছে। জামিল সাহেব আপত্তি করেনি, কারণ উনি জানে অদ্রয় কখনো মেঘকে তার বউ হিসেবে মেনে নেবেন না। আর ম্যাগ বা কতদিন অদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে। ম্যাগের একটা ভবিষ্যৎ রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়। তবে শুধু ম্যাগই ডিভোর্স ব্যাপারে সাইন করেছে, অদ্রিয়ান আদ্রিয়ান করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামিল সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে, কারণ তারাও জানে অদ্রয় মেঘকে ঘৃণা করে। যদিও শালীন বেগম প্রথমে আপত্তি করেছিল, তবে জামাল সাহেবের সিদ্ধান্তের উপর কথা বলতে পারে নাই। আদ্রিয়ানের উপর দিকে একবার ফিরে তাকায়, এরপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘের ভাবনার মাঝে শালীন বেগম দরজায় কড়া নাড়লেন। শালীন বেগম বললেন, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আপু অপেক্ষা করছে তোমার জন্য। শালীন বেগম কথা শোনেন। মেঘ তার দিকে ফিরে তাকায়, এরপর ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছেন জামাল সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ায়। মেঘ একবার তার বড় আব্বুকে মুখের দিকে তাকায়, এরপর শালীন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায়, তারপর পায়ের কাছে হাত দিয়ে মা ছুঁয়ে দেয় তা আর বলে, আমার জন্য দোয়া করো বড় আম্মু। শালীন বেগম তার মাথায় হাত রাখেন। শালীন বেগম সব সময় চেয়েছেন আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক, কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি। মেঘ এই বাড়ির ছেলে চলে যাক তাও চাননি। মেঘ আর সৃষ্টিকে উভয়কে মেয়ের মতন ভালোবেসেছেন। মেঘের জন্য অত্রয় বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন, তবে ঘৃণা নয়। কার প্রতি স্নেহ যত প্রকাশ না করলেও কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তানের তো একই রকম হয়। তখন ড্রয়িং রুমে উপস্থিত হলো সৃষ্টি, রুহুল আলমিন, তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনাইদ। মেঘকে তাদের থেকে বিদায় নেয়, এরপর বাড়ি থেকে বের হয়। বাড়ির সদর দরজা অতিক্রম করে আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এইটাই তার শ্বশুর বাড়ি ছিল, এখন আর নেই। মেঘ ঘাড়ে উঠে বসে, জামাল সাহেব তার পাশে ড্রয়িং সিটে বসে। খুব মেঘ একবার জামাল সাহেবের দিকে তাকায়, উনি খুব শান্ত হয়ে ড্রাইভ করছে। গাড়ি চলতে শুরু করে, উদ্দেশ্য এখন ময়মনসিংহে যাওয়া। আর কখনো এই শহরে আর ফিরবে না।
এইবারে সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না কখনো না। 6 ঘন্টার পর বিমান বাংলাদেশে এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়েছে, শুধু একজন ছাড়া। বিমানে এক সিটে হাতে বই নিয়ে বসে আছে এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে। আশেপাশে মানুষ যেন আশেপাশে মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না। বিমানে একজন মহিলা এয়ার হোস্টেস এগিয়ে এসে মহিলা সিটের দিকে ব্যক্তির হাতে পাসপোর্ট টানতে তার নাম দেখে বিনিময়ের সাথে বলেন, এক্সকিউজ মি মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, আপনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। বিমান থেকে নামতে হবে এখন।